টেন নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আমরা দেখেছিলাম শুক্রবার ধর্মতলায় ধুমধুমার পরিস্থিতি, আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহের ঘটনা। আর সেই ঘটনায় অর্থাৎ শুক্রবার যে গুন্ডামির ঘটনা, শনিতে গ্রেফতার, অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আফরোজকে। শুক্রবার গুন্ডামির পরেই শনিবারই গ্রেফতার, অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। বিধানসভায় এই আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন 5 জন কুখ্যাত নাম, যার মধ্যে আফরোজের নাম ছিল এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই আফরোজের পরিচয় কি? এই যে ঘটনা ঘটেছিল শুক্রবার, এই ঘটনাতে এর ভূমিকা কি ছিল? দেখো, একেবারেই জানা যাচ্ছে যে মোহাম্মদ আফরোজ তিনি মেটিয়াবুজের বাসিন্দা এবং তার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেখান থেকে দেখা যাচ্ছে মেটিয়াবুজের বিধায়ক তৃণমূলের খালেক মোল্লা, তার সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। শুধু বিধায়ক নয়, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোহাম্মদ আফরোজ তার ছবি দেখা যাচ্ছে। এবং এই যে ভাঙচুর এবং সাংবাদিক নিগ্রহের ঘটনা, এই ঘটনায় দেখা গেছে আমাদেরই সহকর্মীকে কার্যত মারধর এবং ধাক্কা দেয় এই আফরোজ, এবং সেই ভিডিওর সূত্র ধরেই কিন্তু এই আফরোজকে শনাক্ত করে কলকাতা পুলিশ। পরবর্তীতে জানা যায় যে আফরোজ অন্ডাল হয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে থেকে এই মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এবং পুলিশ সূত্রে খবর যে এদের একটা অন্য কোনো প্ল্যানিং ছিল, অর্থাৎ এই ছাত্র আন্দোলনের নামে এই মোহাম্মদ আফরোজ বা তার সঙ্গী যারা ছিলেন প্রায় 30 থেকে 40 জনকে নিয়ে তিনি এই মিছিলে এসেছিলেন এবং তারপরেই দেখা যায় সাংবাদিকদেরকে টার্গেট করে মারধর করা, নিগ্রহ করা এবং পুলিশকে টার্গেট করে জুতো লাঠি ছোড়া হয়। এর সঙ্গে একেবারে যুক্ত রয়েছে এই মোহাম্মদ আফরোজ এবং তার সঙ্গীরা। এর সঙ্গী আর কারা কারা ছিল গোটা বিষয়টি পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে মোহাম্মদ আফরোজের যে প্রোফাইল, সেই প্রোফাইল ঘেটে দেখা যাচ্ছে মেটিয়াবুজের যিনি বিধায়ক তৃণমূলের, তার সঙ্গে একাধিক ছবি এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু এই মোহাম্মদ আফরোজের ছবি রয়েছে, এমনটাই কিন্তু উঠে আসছে। রৌনক, এই আফরোজের পাশাপাশি আরো বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে, ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাদের পরিচয় কি, তারা কারা? দেখো, একেবারেই গতকাল রাত পর্যন্ত 11 জন এবং গতকাল রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আরো 3 জন, অর্থাৎ এই ঘটনার জেরে মোট 14 জনকে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের তরফ থেকে গ্রেফতার করা হলো। এবং এই 14 জনের মধ্যে একজন যেমন মোহাম্মদ আফরোজ, মেটিয়াবুজের বাসিন্দা, পাশাপাশি দেখা যাচ্ছে খালিদ রেজা বলে একজনের নাম উঠে আসছে, যে কিনা জোড়াসাঁকোর বাসিন্দা। তারও প্রোফাইলে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে তিনি জড়িত, কংগ্রেসের সঙ্গে একাধিক ছবি এবং পোস্টার তার সামনে উঠে আসছে। বড়বাজারে কংগ্রেসের কিছু কমিটির মধ্যে তিনি রয়েছে, এমনও কিন্তু ছবি সামনে আসছে। সেক্ষেত্রে এখানে একটা বিষয় উঠে আসছে যে ছাত্র আন্দোলনের নামে যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের কিন্তু 80% বয়স 35 থেকে 40 বছরের ওপরে। তাহলে এরা এখানে কি করছিল? এবং যদি তাদের নিট নিয়ে আন্দোলন থাকে, তাহলে এই ধরনের ঘটনা, ভাঙচুর বা সরকারি সম্পত্তি নষ্ট বা সাংবাদিকদের ওপর মারধরের ঘটনার সঙ্গে এরা কেন যুক্ত ছিল? তাহলে এদের মোটিভ কি ছিল? কোনোভাবে কি আগে থেকে পূর্ব পরিকল্পনা করেই তারা এই মিছিলে বা জমায়েতে এসেছিল যে কোনোভাবে এরকম ভ্যান্ডালিজম করা যায়, যে ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্য গত শুক্রবার দিন? তাহলে এদের মদত কে দিয়েছিল? সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে জানার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে এই 14 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদতে তাদের মোটিভ কি ছিল এবং তারা কেন এখানে এসেছিলেন, বা এর পেছনে আরো কোনো বড় মাথার হাত রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ রৌনক। আর গতকালই বিধানসভায় এই সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া শাস্তির কথা তিনি গতকালকেই বলেছিলেন। কি বলেছিলেন শোনাবো। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে
যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়, 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ধর্মতলায় বিক্ষোভের নামে সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। বিধানসভায় সাংবাদিক নিগ্রহের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। 7 এফআইআর দায়ের করে গুন্ডা দমন আইনে মামলা পুলিশের। বাম ছাত্র যুবদের মিছিলে কুখ্যাতরা কেন? ওয়াটগঞ্জ, ইকবালপুর, খিদিরপুর, রাজাবাগানের 5 নাম দিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। সুমনকর ঘোষের সঙ্গে রৌনক রিপোর্ট, নিউজ 18 বাংলা। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা। আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট। জি 24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা R+এর রিক প্রকাশের উপরেও। আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।
আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে, একদম ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায়। এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা। বামেদের কর্মসূচিতে সাংবাদিকদের মারধর, হেনস্থা, নিগ্রহ। বামেরা কি বলছেন? বামেদের নানা মুনির নানা মত। এক বাম নেতার সঙ্গে আরেকজনের বক্তব্য অনেক চেষ্টা করেও খাপ খাওয়ানো যাচ্ছে না। শুক্রবার বিকেল নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা বাম ছাত্র সংগঠনের কর্মসূচিতে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা। লাঠির বাড়ি, জলের বোতল, ইট পাটকেল ছোড়াছুড়ি। সাংবাদিক নিগ্রহের নিন্দার ঝড়। বামেদের কর্মসূচিতে বামেরাই ঘেটে খ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুজা সেন রায়ের বক্তব্যের অর্থ কি? তিনি কি সংবাদ মাধ্যমকেই দোষারোপ করে নিগ্রহকে যথার্থ বলতে চাইছেন নাকি? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বামেদের ভিড়ে ছদ্মবেশীরা ঢুকে ইট পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে। এই ঘটনাগুলো বামপন্থী ছাত্র যুবরা করে না। ছাত্র যুবরা একটা জমায়েত দেখেছেন, সেই জমায়েতে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই আন্দোলনটাকে নষ্ট করতে চান, তারা ঢুকে পড়েছেন জনসমুদ্রে। মধুজা ও বিকাশ রঞ্জনের বক্তব্যের তাল ও লয় তো মিলল না। বিকাশ রঞ্জন অবশ্য জানিয়ে দিয়েছেন, মধুজার পোস্টের দায়িত্ব তার নয়। ওই কথার মধ্যে দেখবে নিন্দার ভাব আছে। বলছি এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটাও ভাবতে হবে। আর তিনি মধুজা যদি একথা বলেও থাকেন, সেটাই তো চূড়ান্ত নয়, এটা জাস্টিফাই তিনি করেননি। তিনি বরং নিন্দা করছেন, বলছি যে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন। আমি মধুজার বক্তব্যকে সমর্থন করছি। মধুজার পোস্ট এরকম, মধুজার নামে এই পোস্ট আছে, সেটার কোনো যৌক্তিকতা আছে কি? আমি দেখে নিয়ে আপনি বলছেন যখন আমি দেখবো, নিশ্চয়ই মধুজার সঙ্গে কথা বলবো। যদি মনে হয় বেঠিক হয়েছে, নিশ্চয়ই মধুজাকে সঙ্গে আমরা বলতে পারবো। এই নিগ্রহ উচিত নয়। অ্যাট দ্য সেম টাইম আমার বক্তব্যের দ্বিতীয় পার্টটা হলো যে কেন মানুষ খেপে যাচ্ছে মিডিয়ার উপর, সেটা মিডিয়ারও আত্মসমীক্ষা করা, আত্মনিরীক্ষণ করা প্রয়োজন। আবার বিকাশ রঞ্জনের বক্তব্য তার নিজস্ব বলেছেন সুজন চক্রবর্তী। বিকাশবাবু পোস্ট করেছেন, আপনারা বলছেন, তাতে তিনি কার পক্ষে বলবেন, কার বিরুদ্ধে বলবেন, নিশ্চয়ই তিনি যথেষ্ট ভালো বোঝেন। ইতিমধ্যে আবার শমিক লাহিড়ীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে সাংবাদিক নিগ্রহের সময় সিপিআইএম নেতা শমিক লাহিড়ী হাসতে হাসতে ভিড় থেকে বেরোচ্ছেন।
অথচ তাণ্ডব থামাচ্ছেন না। পেছনে সাংবাদিকরা মার খাচ্ছে। শ্রমিক লাহিড়ীর একটা ভাইরাল ভিডিও এসছে যে উনি হেসে সামনে বেরিয়ে আসছেন, এটার কোথায় যৌক্তিকতা? শ্রমিক লাহিড়ী নিশ্চিত করতে পারবে যে এজেন্ট প্রভোকেটর যারা, তারা অন্তত এই মিছিলের সঙ্গে থাকা লোকেরা নয়, সবিজ্ঞ নয় বলেই আমি বিশ্বাস করি। কোথাও একটা কাকতালীয় ভাবে কিছুকে মিলিয়ে দেবার কোনো প্রচেষ্টা হওয়াটা সমীচীন বলে যেন আমার মনে হচ্ছে না। হামলার নিন্দা করছি, এজেন্ট প্রভোকেটর তাদেরকে চিহ্নিত যদি কেউ করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং সেটা চিহ্নিত করাটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে মিছিলকে বদনাম করার জন্য একটা প্রচেষ্টা। শ্রমিক লাহিড়ী পশ্চিমবাংলায় কোথাও কোনো সাংবাদিককে বা কেউ কাউকে মারামারি করছে, আপনি দেখাতে পেরেছেন, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উঠবোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। সাংবাদিক নিগ্রহ নিয়ে যখন বামেদের মধ্যে তাল মিলের চূড়ান্ত অভাব, তখনই বিধানসভায় বিজেপির প্রতিবাদে তাল মেলালেন একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তাকে কালো ব্যাজ পরানো হলে তা তিনি পরে নেন। দেখিনি ভিডিওটা। যদি এই ধরনের ঘটনা হয় বা যদি এই ধরনের যা বলছেন আপনি সেটা হলে সেটা কখনোই অনবৃপেত, এটা হওয়া উচিত না, এটাকে সমর্থন করা যায় না। যে ঘটনা গতকালকে ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, আমরা নিন্দা জানাচ্ছি। বামেদের বেতাল দেখে ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফা বলছেন এই কারণেই তিনি বাম সঙ্গ ত্যাগ করেছেন। আমাদের সঙ্গে মতে মেলেনি বলিতে বেরিয়েছি। কালকে যখন একটি TV9-এর সাংবাদিককে মারছে, শ্রমিক লাহিড়ী হাসছেন, তার যদি এই রকম ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ হয়, একটা কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষ CPM SFI এর সমর্থন আছে। নিউজ 18 বাংলা।